আমার মা নিজে মডেল হতে চেয়েছিলেন, তিনি টুকটাক মডেলিংও করেছেন তার সময়তে, বাট সেই জায়গায় হয়তো তিনি যেতে পারেননি। তো ওনার এটা বরাবরের ইচ্ছে ছিল যে আমি যাতে এই লাইনেই আইদার সুপার মডেল হতে হবে না তো অ্যাক্ট্রেস হতে হবে। একটা ছোট্ট গ্রামের মধ্যে একটা ছোট্ট স্টেজ, যেখানে হচ্ছে 10-12 জন পার্টিসিপেন্ট ছিল। তো সেই স্টেজেও যখন আমি পার্টিসিপেট করেছিলাম, আই ওয়াজ দ্য উইনার, আমি উইনারও হয়েছিলাম। ক্যামেরার সামনে এসে দাঁড়ানো, পোজ দেওয়া ইজ নট মডেলিং। সেম থিং, ক্যামেরা নিয়ে ছবি তোলা ইজ নট আ ফটোগ্রাফি। ওয়ান ইজ পুনেতে আমি রিসেন্টলি বেশ অনেক প্রায় 1 বছর ধরে একটা ব্র্যান্ড আমি এন্ডোর্স করছি। হ্যালো বন্ধুরা, আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি আনকাট আনলকে। আজকে আমাদের সাথে আছে আরেকজন স্পেশাল পার্সোনালিটি। হ্যাঁ, আজকে সেই অর্থে কোনো টিভি আর্টিস্ট বা সিনেমা আর্টিস্ট নেই, আছে কিন্তু একজন সেলিব্রিটি মডেল, কলকাতার একজন সেলিব্রিটি মডেল, যে কিনা চুটিয়ে কাজ করছে কলকাতা এবং বোম্বে দুই জায়গাতেই। সেই সেলিব্রিটি মডেল যার নাম তিতাস আজকে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে। তো আমি তিতাসকে ডেকে নিতে চাই, তারপর আমরা শুরু করছি আমাদের ইন্টারভিউটা। তোমরা কিন্তু দেখতে থাকবে। তিতাস, কামিন। হাই, নমস্কার সবাইকে, কেমন আছো? আমি তিতাস। জানি এখন পুরো ফেস্টিভ সিজন, সবাই পুজোর মুডে রয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাই, আমরা এখন যে ইন্টারভিউটা করব, আমি শিওর যে তোমাদের এই পুজোর মুডটাকে আরও এনহ্যান্স করবে। সো চলো, লেটস সি। একদম। তাহলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের ইন্টারভিউটা। আর বলে রাখি, আজকে আমরা কিন্তু আছি JW ম্যারিয়টে। তাহলে JW ম্যারিয়ট থেকে সরাসরি আমি চলে যাবো তিতাসের কাছে ইন্টারভিউটা শুরু করার জন্য। তাহলে তিতাস, তাহলে যাই আমরা। একদম। তিতাস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনকাট আনলক। একদম। কেমন আছো বলো? সামনেই তো পুজো। দারুণ ফেস্টিভ মুডে রয়েছি। অ্যাকচুয়ালি এই পুজোর সময় বাইরে থাকাটা আমি একদম পছন্দ করি না। তো সারা বছর আমি যাই কাজ করি না কেন, যেখানেই থাকি না কেন, আমি চেষ্টা করি পুজোর সময় যেতে আমি কলকাতায় থাকি, একদম উইথ ফ্যামিলি। তুমি তো রিসেন্ট বম্বেতে একটা ফ্যাশন শো করে আসলে, হ্যাঁ, সেটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা সম্বন্ধে একটু বলো। ইট ওয়াজ এ গ্র্যান্ড শো। প্রথম কথা বলি, এটা আমার একটা ড্রিম স্টেজ ছিল। এটা হচ্ছে গ্লোবাল ইন্ডিয়া কুটুর উইক। তো এখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে টোটাল আইগেস 6টা থেকে 7টা দেশের হচ্ছে ডিজাইনাররা পার্টিসিপেট করেছে। অ্যান্ড কেন এটা আমার ড্রিম স্টেজ? বিকজ দ্য স্টেজ ইজ অলমোস্ট 180 ফিট লং। তো এত বড়, এত লম্বা একটা মডেলের জন্য স্টেজ পাওয়া, এটা ভীষণই একটা প্রিভিলেজড ব্যাপার। আর দ্বিতীয় কথা আমি বলবো যে এটা দেখো, যারা এই মডেলিংয়ের লাইনে আসে বা যারা মডেল হতে চায়, তো প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে র্যাম্পে হাঁটবে। তো সেই জায়গা থেকে আমারও একদম বহু ছোটোবেলা যখন আমি শুরু করেছিলাম, তখন আমারও ইচ্ছে ছিল। তো সেটা করতে অ্যান্ড ইট টুক মি 10 ইয়ার্স। 10 বছর আমার সময় লেগেছে এই স্টেজটিতে পৌঁছানোর জন্য। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, ভীষণ প্রিভিলেজড, থ্যাঙ্কস টু রোহিত বর্মা, যে ও আমাকে অপরচুনিটি দিয়েছেন। অ্যান্ড আমি বাকি আরও যে মডেলরা ছিল তাদের সবার সাথে আমি স্টেজ শেয়ার করেছি, ভীষণ থ্যাঙ্কফুল। আর আমি ভীষণ খুশি প্র্যাকটিক্যালি। অনেক ভারী কথা হয়ে গেল, এবার সেখান থেকে একটু মুড ফ্রেশনিংয়ের জায়গা আসছে। একদম। এই যে মডেলিং, এই মডেলিংটা তো একটা শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম, পোজ দিলাম, তা তো না, এটা একটা জার্নি। নিশ্চয়ই। তো এই মডেলিংয়ের এক্সাইটমেন্ট কি? তুমি একজন মডেল হিসেবে কী এক্সাইটমেন্ট ফেস করেছো? মানে কী এক্সাইটমেন্টের জন্য তুমি মডেলিংটা করতে চাইছো বা করে এসছো? দেখো, মডেল হতে গেলে এটা ভেতর থেকে ফিল করতে হবে যে আমি একজন মডেল। আই হ্যাভ টু বি অন দ্য ফ্রন্ট রুট। এটা আমাকে ভেতর থেকে যতক্ষণ আমি ফিল করবো ততক্ষণ আমি কিছু করতে পারবো। ক্যামেরার সামনে এসে দাঁড়ানো, পোজ দেওয়া ইজ নট মডেলিং। সেম থিং, ক্যামেরা নিয়ে ছবি তোলা ইজ নট আ ফটোগ্রাফি। এটার পেছনে একটা ডিপ স্টাডি আছে, একটা ডিপ জার্নি আছে, যেটার পেছনে ডেলি আই এম শিওর তোমরা যারা আছো আমারই মতো, যারা শুরু করছো বা যারা অলরেডি এক্সপিরিয়েন্সড, আমরা প্রত্যেকে এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে রিসার্চ করি। প্রথমে স্কিন, হেলথ, তারপরে একটা তো ড্রেস তো ম্যাটার করেই, নিজের স্টাইলিং সব কিছু। আর আই ফিল যে একজন ভালো মডেল বা যে কোনো একজন পার্সোনালিটি হতে গেলে বা একজন বেটার অ্যাক্ট্রেস হতে গেলে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ভীষণভাবে প্রয়োজন। পার্সোনালিটি হ্যাজ টু বি গুড,
তো অবভিয়াসলি আমি চেষ্টা করি সেটা মেনটেন করার। বাকি এভরিথিং কামস ন্যাচারালি, এটা কারণ এটা আমার মধ্যে যখন একদম একদম যখন আমি ছোট ছিলাম এটা আমার মধ্যে ঢোকানো হয়েছে, যে আমার মা কন্টিনিউয়াসলি এটা ঢুকিয়েছে যে ইউ হ্যাভ টু বি আ মডেল। আর আমাকে ছোটোবেলা থেকেই সেইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতো, সেইভাবেই ট্রিট করে করে রাখতো যে মডেল। তো এটাই আর কি। মেন্টালি পুশব্যাক। হ্যাঁ, মেন্টালি পুশব্যাক এটা আমার যত না ছিল, এটা আমার তরফ থেকে আমার ফ্যামিলির বেশি পুশব্যাকটা ছিল যে এই রকমভাবে হাঁটতে চলতে হয়। আর প্রথম হাঁটা আমাকে আমার মা শেখায়। আমার মনে আছে তখন আমি খুব ছোট, হার্ডলি তখন আমি হয়তো ক্লাস 3-4 পড়ি। তো তখন একদিন নাচের স্কুল গেছিলাম, আমার মা নিয়ে গেছিলো, মা আর বাবা নিয়ে গেছিলেন। তো আমরা যখন ফিরছিলাম রাস্তা দিয়ে, গলির রাস্তা দিয়ে যখন ফিরছি, ওই স্ট্রিট ল্যাম্পের যে আলোগুলো পড়ে, আলোগুলোর জন্য রাস্তায় আমি আমার নিজের ছায়া, জাস্ট আই কুড সি মাই সেলফ, দ্য শ্যাডো। তো তখন আমার মা শেখায় কীভাবে হাঁটতে হয়। একটা ইমাজিনারি লাইন তৈরি করো, পাটা সমানভাবে ফেলতে হবে, কিভাবে ফেলতে হবে। সেইখান থেকে আই থিঙ্ক আমার জার্নি স্টার্ট। তখন আমি ক্লাস 3 পড়ি। তো ইট ইজ কমপ্লিটলি আমার থেকেও, হ্যাঁ আমার তো এফোর্ট আছেই, আমার থেকেও এটা আমার ফ্যামিলির পুশব্যাক যে এইভাবে করতে হবে। স্টিল নাও যদি আমি কিছু ভুল করি বা কিছু ধরো পশ্চারে যদি ভুল হয় বা হোয়াট এভার, আমার বাবা সেগুলো কারেক্ট করে, আমার মা সেগুলো কারেক্ট করে, কথাবার্তা কীভাবে বলতে হয় সেগুলোও আমার বাবা কারেক্ট করে। অ্যান্ড আই থিঙ্ক সেই দিক থেকে আমি ভীষণ গ্রেটফুল যে এরকম আমি একটা ফ্যামিলি সাপোর্ট পেয়েছি। অ্যান্ড দ্যাটস অল, আর কি চাই। ইয়েস। তোমার কথার সূত্র ধরেই বলছি, গলি থেকে রাজপথ, এই গলি থেকে রাজপথের যে যাত্রাপথটা, তার তো একটা ইভ্যালুয়েশন বা বিবর্তন আছে। তুমি সেটাকে কিভাবে ভাগ করতে চাও, মানে কিভাবে, মানে কোন কোন পর্যায়ে তুমি দেখতে চাও সেটাকে? দেখো, পর্যায়ে হ্যাঁ অনেক হার্ড টাইম ফেস করতে হয়েছে, ইনফ্যাক্ট এখনও করছি, আই এম শিওর কি ভবিষ্যতেও করতে হবে। বাট কোনো কিছুর জন্যই আমার কাছে কোনো কিছু রিগ্রেট নেই, আমি রিগ্রেট করছি না। কেন করছি না? অনেক খারাপ জিনিসও ফেস করেছি, অনেক ভালো জিনিসও ফেস করেছি, কিন্তু দুটো জিনিসই আমাকে অনেক কিছু শিখিয়েছে। যখন আমি মিদনাপুরে থাকতাম, মিদনাপুর থেকে আমি ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় আসতাম, লোকাল ট্রেনে করে, ডান্সের রিহার্সাল করতাম, করে আবার আমি বাড়ি যেতাম, এরকম। তো সেই ক্ষেত্রে আমি অনেক জনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক ব্যক্তিরা এসেছেন যারা আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে, ভালো মন্দ সব কিছু শিখিয়ে গেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি ইট হেল্প মি। খারাপ জিনিসগুলোর মধ্যে দিয়ে যদি বলি, আমরা দেখতে পাই যে কোনো জিনিসটাই খারাপ বলে গণ্য করাটা ঠিক হবে না, কারণ ওনারা যদি না থাকতো তাহলে হয়তো আমি নিজের নামটাকে এইভাবে এস্টাবলিশ করতে পারতাম না। এটাই, মানে ওরা আমাকে পুশ করেছে একদম জাস্ট এজে এসে দাঁড়াতে, যাতে সেখান থেকে আমি ফ্লাই করতে পারি। তো কোনো এক্সপিরিয়েন্সে আমি বলবো না আমার কাছে খারাপ গেছে। তো যেটাই হয়েছে, ইটস আ হ্যাপি থিং ফর মি। যদি ওগুলো না হতো তাহলে হয়তো আমি দুনিয়াটা চিনতে আরেকটু দেরি করে ফেলতাম, হয়তো এই জায়গাতে পৌঁছাতে আমার আরেকটু দেরি হয়ে যেত। তো এটা আমার কাছে নিজের কাছে একটা নিজের চ্যালেঞ্জ হয়ে গেছিলো যে ঠিক আছে, এটা হয়েছে, চলো কী করে এবার বেটার করা যায়। আমি যেটাই ঘটেছে, যাই ঘটেছে, ভালো মন্দ সবটাই আই অ্যাকসেপ্টেড অ্যান্ড আই মুভড অন। এই 2 বছরে তোমার সেরা 5টা মডেলিং অ্যাসাইনমেন্ট বলো। 2 বছরে সেরা 5টা মডেলিং অ্যাসাইনমেন্ট। ওয়ান ইজ পুনেতে আমি রিসেন্টলি বেশ অনেক প্রায় 1 বছর ধরে একটা ব্র্যান্ড আমি এন্ডোর্স করছি, রিভা জুয়েলস বলে। তো ওদের সাথে আমি বিগত 1 বছর ধরে আমি কাজ করছি। প্লাস হায়দ্রাবাদে একটা কসমেটিক্স বলবো না, স্কিন কেয়ার ব্র্যান্ডকে আমি এন্ডোর্স করছি। 3 নম্বর হচ্ছে, আমি অবভিয়াসলি একদম শুরুতেই বলেছি, দ্য বেস্ট ফ্যাশন উইক আই হ্যাভ এভার ডান, দ্যাট ওয়ান। আর কটা বললে? 4টে হলো। আরেকটা বলতে গেলে মডেলিং অ্যাসাইনমেন্ট আমি প্রচুর শ্যুট করেছি। তো ব্যক্তিগতভাবে আমার একটা ভীষণই একটা ফেভারিট একটা মোমেন্ট, যেটা আমি কোনোদিন এক্সপেক্টই করিনি, আমি ওটা অ্যাসাইনমেন্ট বলবো না, ওটা একটা অ্যাপ্রিসিয়েশন আমি বলবো। দেখো, আমি প্রচুর কাজ করেছি, বহু বছর ধরে আমি প্রচুর কাজ করে চলেছি, সবগুলোই ভালো খারাপ সব মিলিয়ে।
সেটা হচ্ছে যে যখন রেড ওয়াইন এন্টারটেনমেন্ট থেকে আমাকে অ্যাওয়ার্ড দেয়, আমি জানি না তারা আমার মধ্যে কি দেখেছে বা কি বুঝেছে, বাট আই ফিল ভেরি হ্যাপি। লাইক আমি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আমি বলবো, বাস। এই যে বম্বে শব্দটি, এটা শুনতে যতটা ভালো লাগে ততটা ভালো ভেতরে কিন্তু নয়। 1 নম্বর কেন নয় সেটাও আমি বলছি। এই বম্বেটা কমপ্লিটলি একটা রঙিন পর্দা, যেটা দূর থেকে দেখতে সুন্দর, ভেতর থেকে এতটাই ইট ইজ নট ইজি। ঠিক আছে, ওখানে কাজ প্রচুর, টাকা প্রচুর, অপরচুনিটিস প্রচুর। জায়গায় পৌঁছতে গিয়ে তাকে তার হোপ যদি কেউ নষ্ট করে ফেলে, যে আমার আশাটা যদি কেউ ছেড়ে দেয় মাঝপথে, তাহলে সে কোনোদিন কিছু করতে পারবে না। জাস্ট বম্বে তাকে কিচ্ছু দেবে না, কিন্তু বম্বে কারোর থেকে কোনোদিন কিছু ছিনিয়ে নেয় না। 1 নম্বর। দ্বিতীয় কথা, প্রথম যখন আমি যাই, আমি বলবো যে বম্বেতে আই ওয়াজ নেভার স্যাটিসফাইড। আমাকে কোনো দিন আজ অবধি বম্বে ভালো ট্রিট করেনি।